হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আজকে আমরা এসএলএসটির বায়োলজি নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে এসএলএসটি পরীক্ষা কিন্তু সামনেই তোমাদের হতে চলছে। তো যারা এসএলএসটি বায়োলজির 9, 10, 11, 12 এর পরীক্ষা দিতে চলছো তাদের জন্য কিন্তু এই ক্লাসটা। আর আজকে আমরা ডিসকাস করব বায়োলজি, সেল বায়োলজি, জেনেটিক্স অ্যান্ড মলিকুলার বায়োলজি যে চ্যাপ্টারটা আছে সেখানে প্রথম যে টপিক আমাদের আছে যে প্লাজমা মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম এবং রাইবোজোম নিয়ে। তো সেখান থেকে আমরা কিন্তু এমসিকিউ আকারে বা মক টেস্ট আকারে কিন্তু দেব। তুমি ডিটেলসে পড়ে যদি মক টেস্ট বা এমসিকিউ না করো তাহলে কিন্তু পরীক্ষার মধ্যে অনেকটা প্রবলেম হবে। তো সেই অনুযায়ী আমরা কিন্তু মক টেস্ট শুরু করে দিয়েছি এবং সাথে সাথে ডিটেলসের ক্লাসও দেওয়া শুরু করে দিয়েছি। তো যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি একটা সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। আর এসএলএসটি বায়োলজির জন্য আমরা কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করছি যেখানে তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাবে, যেখানে থাকবে তোমাদের এমসিকিউ আকারে, ডিটেলসের আকারে এবং তাছাড়া বিভিন্ন মক টেস্ট সব কিছু কিন্তু পেয়ে যাবে আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে, যা আমরা আমাদের কমেন্ট বক্সে দিয়ে দেব, সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। তো আজকে আমরা শুরু করছি সেল বায়োলজি, জেনেটিক্স অ্যান্ড মলিকুলার বায়োলজির ফার্স্ট যে চ্যাপ্টারটা তোমরা সিলেবাসে খুলে দেখবে যে প্লাজমা মেমব্রেন। সেই প্লাজমা মেমব্রেন থেকে আমরা ডিসকাস করব যা বিভিন্ন পরীক্ষার মধ্যে এসেছে, যে কোনো কম্পারেটিভ এক্সামে এসেছে এরকম কোশ্চেন কিন্তু আমরা তুলে ধরেছি, যেটা কিন্তু প্রতিবার যে কোনো কম্পারেটিভ এক্সাম কিন্তু আসে। তো ফার্স্ট কোশ্চেন আমরা দেখব প্লাজমা মেমব্রেনের গঠন ব্যাখ্যা করেন কে? বলো তো প্লাজমা মেমব্রেনের গঠন কে ব্যাখ্যা করেছে? প্লাজমা মেমব্রেনের যে গঠনটা সে কিন্তু দিয়েছে সিঙ্গার অ্যান্ড নিকলসন। সিঙ্গার অ্যান্ড নিকলসন যিনি একজন সায়েন্টিস্ট ছিল, তিনি কিন্তু দিয়েছে প্লাজমা মেমব্রেনের যে গঠনটা, মানে কীরকম আকৃতির বা এর ভিতরে কি যে জিনিসপত্র আছে কি আছে সেই সবটা কিন্তু ডিসকাস করেছিল কে? বিজ্ঞানী সিঙ্গার অ্যান্ড নিকলসন। এগুলি কিন্তু পরীক্ষার মধ্যে প্রতিবার এসে থাকে। 2 নম্বর দেখো ফ্লুইড মোজাইক মডেল। যে ফ্লুইড মডেল মোজাইক আছে যে প্লাজমা মেমব্রেনের, তার প্রধানত 2টি উপাদান থাকে। 2টি উপাদান কি? প্রোটিন অ্যান্ড লিপিড। আমরা জানি উপরে প্রোটিন, নিচে প্রোটিন এবং উপরে লিপিড, নিচে লিপিড এবং ভিতরে কিন্তু থাকে প্রোটিন। ঠিক আছে, প্রোটিন এবং লিপিডের লেয়ার নিয়ে কিন্তু আমরা তৈরি করি যে ফ্লুইড মোজাইক মডেল। এটা কিন্তু প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনের কিন্তু ভিতরে থাকে, ঠিক আছে, বা সেল মেমব্রেনও তোমরা বলতে পারো। প্লাজমা মেমব্রেনকে কিন্তু সেল মেমব্রেনও বলা হয়। পরবর্তী প্রশ্ন আমরা ডিসকাস করব প্লাজমা মেমব্রেন কেমন ধরনের পারমিয়াবিলিটি দেখায়? পারমিয়াবিলিটি দেখায়, এটা কিন্তু সিলেক্টিভিলিটি। ঠিক আছে, সিলেক্টিভিলিটি বলতে কি, মানে যেই জিনিসটা প্লাজমা মেমব্রেনে প্রবেশ করার দরকার সেই সেলের জন্য, সেই জিনিসটাকেই কিন্তু প্লাজমা মেমব্রেন ভিতরে ঢুকতে দেবে, না হলে কিন্তু ঢুকতে দেবে না। প্লাজমা মেমব্রেনের এটাই কিন্তু কাজ, মানে সিলেক্টিভিটি করে কিন্তু, মানে যার দরকার তাকেই প্রবেশ করাবে, বাকিদের প্রবেশ করাবে না। তারপর দেখো প্লাজমা মেমব্রেনের কোলেস্টেরলের ভূমিকা কি, বা প্লাজমা মেমব্রেনের মধ্যে যে কোলেস্টেরল থাকে সেই কোলেস্টেরলের কি ভূমিকা থাকে? এটা হলো মেমব্রেনের স্থিতিস্থাপকতা রক্ষা। যে প্লাজমা মেমব্রেনের মধ্যে যে স্থিতিস্থাপকতা রক্ষা করার জন্য কিন্তু কোলেস্টেরল থাকে মেইনলি। তারপর আমরা দেখব যে প্লাজমা মেমব্রেনের প্রোটিন হিসেবে কিসের জন্য কাজ করে? প্রোটিন কিন্তু যে ট্রান্সপোর্ট এবং সিঙ্গেল যে রিসেপশন, সেই রিসেপশনের জন্য কিন্তু কাজ করে থাকে কি? প্রোটিন। মেইনলি কিন্তু থাকে যে ট্রান্সপোর্ট সিস্টেমের জন্য কিন্তু প্রোটিন ব্যবহার করা হয়। অর্থাৎ প্লাজমা মেমব্রেনের ভিতরে একটা জায়গা থেকে অন্য একটা জায়গার মধ্যে মনে করো কিছু একটা নিতে হবে, ট্রান্সফার করে নিতে হবে, ঠিক আছে, তখন কিন্তু প্রোটিন সেই জিনিসটাকে নিয়ে যায়। পরবর্তী আমরা দেখব যে প্রক্রিয়ায় কোষের পদার্থ ঢোকে সেটিকে কি বলা হয়? এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিস, এটা কিন্তু অনেকে ভুল করে, অনেক সময় এক্সোসাইটোসিস দিয়ে দেয়, এটা কিন্তু এন্ডোসাইটোসিস হবে। যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কোষের ভিতরে মানে বাইরে থেকে কিছু মানে প্রবেশ করানো হয় তাকে কিন্তু এন্ডোসাইটোসিস বলা হয়। এটা কিন্তু গতবার মানে এর আগে যখন এসএলএসটি পরীক্ষা হয়েছিল তখনই কিন্তু এটা এসেছিল। তারপর দেখো প্লাজমা মেমব্রেন কোন গঠন দ্বারা তৈরি হয়? আমরা প্রথমেই পড়েছি যে প্লাজমা মেমব্রেন কিন্তু ডাবল লেয়ার অফ ফসফোলিপিড দিয়ে কিন্তু গঠিত হয়। ফসফোলিপিড দিয়ে কে গঠিত হয়? প্লাজমা মেমব্রেন। উপরে লিপিড, নিচে লিপিড এবং মাঝখানে কিন্তু প্রোটিন থাকে। তারপর দেখো প্লাজমোলাইসিস
ঘটে যখন কোষটি প্লাজমোলাইসিস ঘটে, যখন কোষটি কি হয় হাইপারটোনিক যখন হয় কোষটা, তখন কিন্তু প্লাজমোলাইসিস ঘটে। তারপর হলো ফেসিলিটেটেড ডিফিউশন ঘটে। হ্যাঁ, কোথায় ঘটে? এটা কিন্তু প্রোটিন ক্যারিয়ার দিয়ে কিন্তু ঘটে। পরবর্তী আমরা দেখব প্রোটিন চ্যানেলের মাধ্যমে পদার্থের যাতায়াত হয় কিসের? ফেসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে কিন্তু প্রোটিনের যে চ্যানেল সেই মাধ্যমে কিন্তু যাতায়াত হয়। এবার আমরা যাব যে মাইটোকন্ড্রিয়াকে কোষের কিন্তু কি বলা হয়? কোষের শক্তিকর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। কেন বলা হয়? কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটিপি উৎপন্ন হয়। ঠিক আছে, তা তো আমরা পড়বো মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কি বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে যে পাওয়ার অফ দ্য সেল। ঠিক আছে, পাওয়ার হাউস অফ দ্য সেল কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে। পরবর্তী আমরা দেখব মাইটোকন্ড্রিয়াতে শক্তি উৎপন্ন হয় কি রূপে উৎপন্ন হয়? এটা কিন্তু এটিপি হিসাবে উৎপন্ন হয়। উৎপন্ন হয়। পরবর্তী আমরা দেখব ক্রিস্টা কোথায় দেখা যায়? ক্রিস্টা কিন্তু মাইটোকন্ড্রিয়ায় দেখা যাবে। দেখবে মাইটোকন্ড্রিয়ার মধ্যে আঙ্গুলের মতো কিছু স্ট্রাকচার দেখা যায়, সেটাকে কিন্তু ক্রিস্টা বলা হয়। তারপর মাইটোকন্ড্রিয়ার নিজস্ব কি থাকে? অবশ্যই মাইটোকন্ড্রিয়ার কিন্তু নিজস্ব ডিএনএ থাকে। এটিপি সিনথেসিস কোথায় থাকে? এটিপি সিনথেসিস কিন্তু মেইনলি হয়ে থাকে কোথায়? আমাদের ইনার মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন, যে মেমব্রেনের মাইটোকন্ড্রিয়ার যে মেমব্রেন, সেই মেমব্রেনের ভিতরে কিন্তু হয়ে থাকে। তারপর মাইটোকন্ড্রিয়া প্রধানত কোন কোষে বেশি থাকে? মাইটোকন্ড্রিয়া প্রধানত কোন কোষে সবচেয়ে বেশি থাকে? এটা কিন্তু মাসেল সেলের মধ্যে কিন্তু মাইটোকন্ড্রিয়া সব থেকে বেশি থাকে। তারপর সেলুলার রেসপিরেশন ঘটে কোথায়? এটাও কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যেই ঘটে। যে রেসপিরেশন আমাদের হয় সেটা কিন্তু সেলুলার রেসপিরেশন যেই হয় তা কোথায় হয়? তা কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়ে থাকে। পরবর্তী আমরা দেখব, সবাই কমেন্টে জানাবে যে তুমি কয়টা কোশ্চেন পেরেছো এবং তোমার টোটাল 50টা কোশ্চেন আমি আজকে রেডি করেছি, 50-এর মতো কত পেয়েছো, তাহলে বুঝতে পারবে যে তোমার প্রিপারেশন কতটা হয়েছে বায়োলজির ক্ষেত্রে বা লাইফ সায়েন্সের ক্ষেত্রে। মাইটোকন্ড্রিয়ার বাইরের ঝিল্লি হলো মাইটোকন্ড্রিয়ার যে বাইরের ঝিল্লি তা কিন্তু একদম স্মুথ আকৃতির থাকে। ঠিক আছে, রাফ কিন্তু থাকে না, একদম স্মুথ আকৃতির থাকে। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা দুই ধরনের থাকে, একটা থাকে রাফ এবং একটা থাকে স্মুথ। পরবর্তী আমরা দেখব মাইটোকন্ড্রিয়ার ডিএনএর প্রাপ্তি হয় কোথা থেকে? মাতার কাছ থেকে। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে ডিএনএ আসে তা কিন্তু মার কাছ থেকে আসে। হ্যাঁ, অন্য কিছু ডিএনএ বাবার কাছ থেকে আসলো, মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে ডিএনএটা থাকে এটা কিন্তু মার থেকে আসে। তারপর অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করে কে? অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করে কিন্তু আমাদের মাইটোকন্ড্রিয়াই কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। পরবর্তী আমরা যাব যে লাইসোজোমকে কি বলা হয়? সুসাইডাল ব্যাগ। তোমরা জানো, কারণ সে একটা পর্যায়ে আসে যে নিজের যে পদার্থকে নিজেই চিনতে পারে না, তখন কিন্তু সে তাকে নষ্ট করে, তার জিনিসকেই সে নিজে নষ্ট করে, তখন তাকে বলা হয় সুসাইডাল ব্যাগ। ঠিক আছে, কাকে বলা হয়? লাইসোজোমকে বলা হয় সুসাইডাল ব্যাগ। তারপর আমরা পড়ব লাইসোজোম কোন ঝিল্লি দিয়ে ঘেরা? লাইসোজোম কিন্তু একদম সিঙ্গেল ঝিল্লি দিয়ে ঘেরা। তারপর লাইসোজোম কোন ধরনের এনজাইম থাকে? লাইসোজোমে কিন্তু হাইড্রোলাইজ এনজাইম থাকে। পরবর্তী আমরা দেখব লাইসোজাইম এর কাজ কি? লাইসোজাইমের কাজ কিন্তু ওয়েস্ট ডাইজেশন। ঠিক আছে, ওয়েস্ট ডাইজেশন কিন্তু যে লাইসোজোম কাজ করে। পরবর্তী আমরা দেখব অটোলাইসিস বলতে কি? অটোলাইসিস বলতে সেলফ ডাইজেশনকে বোঝানো হয়, কিন্তু অটোলাইসিস মিন্স সেলফ ডাইজেশনকে বোঝানো হয়। তারপর হলো যে লাইসোজাইম আবিষ্কার করেন কে? লাইসোজাইম আবিষ্কার করে কিন্তু ডিউফ, একজন সায়েন্টিস্ট, উনি কিন্তু তৈরি করে। তারপর লাইসোজাইম বেশি দেখা যায়। লাইসোজাইম কোথায় বেশি দেখা যায়? এটা কিন্তু WBC-তে, অর্থাৎ শ্বেত রক্তকণিকাতে কিন্তু দেখা যায়। WBC তো শ্বেত রক্তকণিকার না, RBC হলো লোহিত রক্তকণিকা। তো শ্বেত রক্তকণিকার মধ্যে কিন্তু দেখা যায় আমাদের লাইসোজাইম। লাইসোজাইম প্রধানত হজম করে কি? হজম করে ফুড ভ্যাকিউল কিন্তু লাইসোজাইমই হজম করে থাকে।
ফেগোসাইটোসিসে সাহায্য করে, ফেগোসাইটোসিসেও কিন্তু সাহায্য করে আমাদের লাইসোজোম। ঠিক আছে, লাইসোজোম গঠন হয় কোথায় গঠন হয়? লাইসোজোম কিন্তু মেনলি গলগি বডি থেকে গঠন হয়, গলগি বডি থেকে কিন্তু লাইসোজোম গঠন হয়। তারপর আমরা পড়বো রাইবোজোম। রাইবোজোমের কিন্তু আমাদের সেলের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাইবোজোম। তো রাইবোজোমকে কিন্তু কি বলা হয়? প্রোটিন যে ফ্যাক্টরি, প্রোটিন ফ্যাক্টরি কিন্তু বলা হয়, কারণ রাইবোজোম কিন্তু প্রোটিন সঞ্চয় করে রেখে দেয় আমাদের সেলের মধ্যে। তারপর দেখো রাইবোজোম গঠন হয় কি দিয়ে? আরএনএ। ঠিক আছে, আরএনএর মধ্যে যে আরএনএ থাকে সেই আরএনএ এবং প্রোটিন দিয়ে কিন্তু আমাদের রাইবোজোম গঠিত হয়ে থাকে। তারপরে প্রোক্যারিওটিকে রাইবোজোম কত থাকে? প্রোক্যারিওটিকে কিন্তু 70S, আর ইউক্যারিওটিকে কত থাকে বলো? ইউক্যারিওটিকে কিন্তু 80S থাকে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আমরা দেখব রাইবোজোম বেশি দেখা যায় কোথায়? রাইবোজোম কিন্তু সব থেকে বেশি দেখা যায় আমাদের যে লিভার সেল আছে সেই লিভার সেলের মধ্যে কিন্তু রাইবোজোম সব থেকে বেশি দেখা যায়। তারপর দেখবে সবাই বলে যে পাঠার যকৃৎ খাওয়ার জন্য, অর্থাৎ পাঠার লিভার খাওয়ার জন্য, এই জন্যে কারণ লিভার সেলের মধ্যে সব থেকে বেশি রাইবোজোম থাকে। আর রাইবোজোম কি সঞ্চয় করে রাখে? প্রোটিন সঞ্চয় করে রাখে। অর্থাৎ যাদের প্রোটিনের অভাব দেখা যায় তখন কিন্তু ডক্টর বলে দেয় যে পাঠার যে যকৃৎ সেই যকৃৎ খাওয়ার জন্য তাতে কিন্তু প্রোটিনের যে অভাব থাকে তা কিন্তু পূর্ণ হয়ে যায়। তারপর আমরা দেখব রাইবোজোম কোথায় অবস্থিত হয় না। রাইবোজোম দেখো, রাইবোজোম কিন্তু সাইটোপ্লাজম, তারপর আছে নিউক্লিয়াস। দেখো রাইবোজোম কিন্তু কোনোদিনও নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত হয় না, এটা মনে রাখবে। রাইবোজোম কিন্তু সব কিছুর মধ্যে থাকে, শুধুমাত্র নিউক্লিয়াসের মধ্যে থাকে না। তারপর প্রোটিন কোথায় হয়? প্রোটিন কিন্তু ট্রান্সলেশনের প্রক্রিয়ার মধ্যে প্রোটিন উৎপন্ন হয়। ট্রান্সলেশন, নট ট্রান্সক্রিপশন। অনেকে ভুল লেখে এটা, নট ট্রান্সক্রিপশন, এটা হবে ট্রান্সলেশন। তারপর রাফ ইয়ারের রাইবোজোম যুক্ত থাকে। রাফ ইয়ার কিন্তু রাইবোজোমের যে বাইরের দিকে কিন্তু রাফ ইয়ারগুলি থাকে। তারপর ফ্রি রাইবোজোমের কাজ কি? ফ্রি রাইবোজোমের কাজ হলো সাইটোপ্লাজমিক প্রোটিন তৈরি করা। সাইটোপ্লাজমিক প্রোটিন অ্যাকচুয়ালি কিন্তু রাইবোজোমের কাজ হলো প্রোটিন তৈরি করা, তো ফ্রি রাইবোজোমের কাজ হলো সাইটোপ্লাজমিক প্রোটিন তৈরি করা। পরবর্তী আমরা যাব রাইবোজোম গঠনের স্থান। রাইবোজোম কিন্তু নিউক্লিওলাসের মধ্যে গঠন হয়। নিউক্লিওলাস, নট নিউক্লিয়াস, হবে নিউক্লিওলাসের মধ্যে কিন্তু রাইবোজোম গঠন হয়। আর আরএনএ সংশ্লেষিত হয় কোথায়? আরএনএ সংশ্লেষিত হয় নিউক্লিওলাসে। এবার আমরা মিক্সড করে সবগুলি যে আমরা আজকে চ্যাপ্টারটার মধ্যে ছিল প্লাজমা মেমব্রেন, তারপর ছিল মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম, এই চারটা ছিল আজকের আমরা টপিক। এই চারটা মিক্সড করে এখন আমরা আরও 10টা এমসিকিউ পড়ব। ফার্স্ট দেখো সাইটোপ্লাজমের প্রোটিন তৈরি করে। সাইটোপ্লাজম কিন্তু প্রোটিন তৈরি করে কে? রাইবোজোম। যখনই তোমরা কোশ্চেনের মধ্যে দেখবে প্রোটিন জিনিসটা আছে তখনই মনে রাখবে সে কিন্তু রাইবোজোম হয়ে থাকবে। রাইবোজোমের কাজই কিন্তু প্রোটিনকে নিয়ে কাজ করা। ডাবল মেমব্রেন অর্গানাল কি? ডাবল মেমব্রেন কার মধ্যে আছে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিন্তু ডাবল মেমব্রেন আছে। তারপরে সিলেক্টিভ পারমেলিটি দেখা যায়, এটা আমরা প্রথমেই বলেছি, প্লাজমা মেমব্রেনে যার দরকার হয় তাকে প্রবেশ করায় কোষের মধ্যে, না হলে কিন্তু প্রবেশ করায় না। তারপরে প্রোটিন প্যাকেজিং এর কাজ কি? প্রোটিন প্যাকেজিং এর কাজ কিন্তু গোলগি অ্যাপারেটাস। পরবর্তী হবে অটোফেগি ঘটে। অটোফেগি কিন্তু আমাদের যে লাইসোজোম সেই লাইসোজোমের মধ্যে কিন্তু ঘটে থাকে। পরবর্তী হবে ক্রিস্টা দেখা যায় ইনার ফোল্ড অফ মাইটোকন্ড্রিয়া, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার ভিতরে কিন্তু দেখা যায় ক্রিস্টা, যেটা আঙ্গুলের মতো থাকে। এবার এটিপির ফুল ফর্ম কি? এটা সবাই জানো, অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এটা সবাই জানো কিন্তু অ্যাডেনোসিন ট্রাইফসফেট। তারপর প্রোটিন সিনথেসিসে এমআরএনএ ও টিআরএনএ যুক্ত হয় কোথায়? যখনই আরএনএর প্রশ্ন আসবে তখনই কিন্তু রাইবোজোম আসবে, মনে রাখবে। আর প্রোটিন আসলে তো রাইবোজোম অবশ্যই থাকবে। অসমোসিস বলে, অসমোসিস কাকে বলে? যখন ওয়াটারের ডিফিউশন করা হয় তখন কিন্তু একে অসমোসিস বলা হয়। পরবর্তী কোশ্চেন, সেল ওয়াল কোন কোষে অনুপস্থিত? সেল ওয়াল কিন্তু অ্যানিম্যাল কোষে থাকে না, কোনোদিনই সেল ওয়াল অ্যানিম্যাল কোষে থাকে না। তাহলে আজকে কিন্তু আমরা 50টা কোশ্চেন ডিসকাস করেছি। কমেন্ট বক্সে তোমরা লিখবে যে 50টার মধ্যে তুমি কতটা পেরেছো, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার যে এসএলএসটি পরীক্ষার বায়োলজি প্রিপারেশন কতটা হচ্ছে বা কতটা হয়েছে। এইরকম কিন্তু আমরা আরও
যে রেডি করব, আরও এরকম টপিক নিয়ে রেডি করব মক টেস্ট আকারে পিডিএফ, যা তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে। আমরা আমাদের কমেন্ট বক্সে কিন্তু দিয়ে দেব হোয়াটসঅ্যাপ যে গ্রুপের লিঙ্ক, সেখান থেকে তুমি জয়েন হয়ে যেতে পারবে। তো চলো ভাই, আজকে এখানে রাখছি, পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব।